পার্টি তথা এনডিএ সরকারের প্রথম ক্যাবিনেটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা যে গুরুদায়িত্ব নিয়েছি, চলার পথে সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা ভারতীয় জনতা পার্টির পরিচালিত ক্যাবিনেট আন্তরিকতার সঙ্গে আশা করে। আমরা আজকে প্রথম ক্যাবিনেটের মিটিং করেছি। আমার সাথে মন্ত্রিসভায় যারা যোগদান করেছিলেন 5 জন আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ, সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়, সম্মানীয় অগ্নিমিত্রা পাল, সম্মানীয় অশোক কীর্তনিয়া, সম্মানীয় ক্ষুদিরাম টুডু, সম্মানীয় নিশীথ প্রামাণিক, তারা আজকের এই ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ ক্যাবিনেটে অংশগ্রহণ করেছে। এর বাইরেও মুখ্য সচিবের নিয়ন্ত্রণে সরকারি আধিকারিকরা এবং মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা সহ অন্যান্যরা ক্যাবিনেটে আমাদের সহযোগিতা করেছেন। আমি গোটা রাজ্যের মানুষকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই পশ্চিমবঙ্গ ভূমি আপনারা যে গুরুদায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে এই ক্যাবিনেট সুশাসন, সুরক্ষা এবং ডবল ইঞ্জিন সরকারের যে চলার পথ রয়েছে, যা অন্যান্য 20টি রাজ্যে চলছে, সেই পথে অগ্রসর হবে। এটা আমি পশ্চিমবঙ্গের দলমত নির্বিশেষে, বর্ণ ধর্ম নির্বিশেষে বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই। এই মন্ত্রিসভা, এই সরকার ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি ব্যবস্থা তুলে দিয়ে সংবিধান প্রণেতা প্রাতঃস্মরণীয় ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের প্রধান যে ভাষা ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল ভিত্তিতে চলবে। এবারে কাজের কথায় আসি। আজকে আমরা ক্যাবিনেটে, প্রথম ক্যাবিনেটে 6টা সিদ্ধান্ত নিয়েছি। প্রথম, পশ্চিমবাংলার গণতন্ত্রের যে মহোৎসব হল, দীর্ঘদিন বাদে মৃত্যুহীন, ভয়মুক্ত, অবাধ নির্বাচন গোটা ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর মানুষ দেখল। তাই একটা প্রদেশের নির্বাচন নিয়ে আজকে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে। তাই আমরা প্রথমেই বাংলার জনগণ তথা 93% ভোট প্রদানকারী ভোটারদেরকে নতমস্তকে কৃতজ্ঞতা জানালাম। সাথে ভারতের নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন ভোট কর্মী, গণনা কর্মী, বাইরের রাজ্য থেকে আসা অবজারভার, কেন্দ্রীয় সুরক্ষা বল, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সংবাদ মাধ্যম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী, প্রত্যক্ষ পরোক্ষভাবে এই এত বড় কর্মযজ্ঞে অংশগ্রহণকারী প্রত্যেকের প্রতি এই ক্যাবিনেট কৃতজ্ঞতা জ্ঞাপন করে। দ্বিতীয়, আমরা
যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন যারা আত্মবলিদান করেছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, সমবেদনা জানিয়েছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন তা আমরা দেব, সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করল। এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএমশ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমাদের কামার কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার থেকে তাঁতি থেকে নাপিত থেকে সবাই যারা 8,65,000 আবেদন করে রেখেছিলেন, আগের সরকার যাদের আবেদন জেলা শাসকদেরকে দিয়ে কেন্দ্রের এমএসএমই দপ্তরে পাঠাতে দেননি, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। আপনারা জানেন পশ্চিমবঙ্গে 11 কোটি মা বোন দিদি উজালা 1-2 তে বেনিফিটেড হচ্ছেন ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে 11 কোটির মধ্যে 1,29,00,000 পান, সবচেয়ে হাইয়েস্ট। 400 টাকা কম মূল্যে তারা গ্যাস ক্রয় করেন। প্রধানমন্ত্রী আরো 75 লক্ষ দেশে চালু করেছিলেন এবং বাংলার জন্য কোটা ছিল 15 লক্ষ। গ্রাহক বিতরণ কেন্দ্রে হাজার হাজার দরখাস্ত পড়ে থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক কারণে এই পিটিশনগুলো ডিএমরা সংশ্লিষ্ট দপ্তরে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায়নি। তাই আমাদের মা বোন দিদিরা বঞ্চিত হচ্ছিলেন। আমরা গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা সমস্ত পিটিশন
অতি দ্রুততার সঙ্গে জেলা শাসকদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক পেট্রোলিয়াম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলাম। এর ফলে উজালা যোজনা 3 তাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। আমাদের পঞ্চম সিদ্ধান্ত, এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে ন্যাশনাল ক্যাডার আইএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস এদের কোন কেন্দ্রীয় সরকারের ট্রেনিং এ কেউ যুক্ত হতেন না। এটা মুখ্যমন্ত্রীর অলিখিত নির্দেশ ছিল, আগের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। সাথে সাথে শুনলে অবাক হয়ে যাবেন, বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি পার্লামেন্টে দুটো কক্ষে অনেক আগে অনুমোদন করেছেন, রাষ্ট্রপতি মহোদয়ের সই হয়েছে, রুল হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগের সিআরপিসি আইপিসি চলছিল। আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো। এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন। ষষ্ঠ সিদ্ধান্ত, মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন, মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। এটাও আজকে আমরা করলাম। আজকে এই ক্যাবিনেট সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি। আমাদের আরো বেশ কিছু কমিটমেন্ট রয়েছে, যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আমাদের আরো আমাদের আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। কারণ আমরা আমাদের যে অফিসিয়াল কাজকর্ম দেখে আমাদের খুব বেশি সময় আমরা পাইনি। আজকে প্রথম কাজের দিন সরকার গঠন হওয়ার পরে আপাতত যে কাগজগুলো রেডি ছিল তার উপরে ক্যাবিনেট আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি, কার্যকর হবে। আপনাদের মধ্যে বাংলার গণদেবতা জনতা জনার্দনকে আমাদের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়োজন হলে নিশ্চয়ই সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলবে, প্রশ্ন উত্তরেও অংশগ্রহণ করবে, কিন্তু সেটা প্রয়োজন ভিত্তিক। ক্যাবিনেট ব্রিফিং নেক্সট ক্যাবিনেট থেকে মাননীয় সিনিয়র মিনিস্টার দিলীপ ঘোষ এবং মাননীয় সেকেন্ড টাইম এমএলএ তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় ব্রিফ করবেন। পরের সপ্তাহ থেকে দুজন মিলে করবে, একই পয়েন্টে করবে না, নিজেরা করবে। আমি জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যে কিভাবে পশ্চিমবঙ্গে যে সরকারকে মানুষ রিজেক্ট করেছে, ক্ষতি করে দিয়ে গেছে। অনেক কিছু পাবেন পরপর। 16 জুন 2025 ভারত সরকারের পক্ষ থেকে জনগণনার জন্য অফিস অব রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া, মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স তারা পাঠিয়েছিলেন। জুন মাসের 2025 আজকে প্রায় 1 বছর হতে যায়, 11 মাস অতিক্রান্ত।
পশ্চিমবঙ্গ সরকার এই ফাইল ফেলে রেখেছিল। এবং এগুলো এক্ষুনি পাবলিক ডোমেনে আনার বিষয় নয়, কিন্তু যে তথ্য আমাদের এই হাতে আছে, যে লিখিত তথ্য আছে, তাতে এরা শুধুমাত্র পশ্চিমবাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং এদের মূল লক্ষ্যই ছিল এই জনগণনা আটকে দিয়ে মহিলা সংরক্ষণ যাতে ভারত সরকার করতে না পারে, মহিলারা যাতে বিধায়ক সাংসদ না হতে পারে, সেজন্যই এসব করে গেছে। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত 16 জুন 2025 মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স, অফিস অব রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া তাদের পাঠানো সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। এই মুহূর্ত থেকে জনগণনার কাজ, তার প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে এই মুহূর্ত থেকে করলো। এটি প্রশাসনিক নির্দেশে হলো। সবচেয়ে বড় যে অভিযান ছিল আপনাদের দুর্নীতির বিরুদ্ধে, সবচেয়ে বড় অভিযান ছিল, সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত হলো? আমি আপনাকে বলেছি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মহিলা নির্যাতন, পে কমিশন, এরিয়া ডিএ, এগুলো নিয়ে নেক্সট ক্যাবিনেটে গুরুত্ব সহকারে আমরা ক্যাবিনেটে আনবো। নেক্সট মানডে হবে। আমাদের কিছু পেপার ওয়ার্কের প্রয়োজন আছে। আমরা আগের মতো বাজেট হয়ে যাওয়ার পরে চন্দ্রিমা তুমি এটা বলে দাও, এভাবে সরকার চলতে পারে না। সরকার চলে তথ্যের উপরে, সরকার চলে নিয়মের উপরে, এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপরে। তাই এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে এবং রুলস, অ্যাক্টস, সংবিধান, একে প্রায়োরিটি দিয়েই আমরা কাজ করব। আমরা আশা করব এই সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে, আপনারা তো বটেই, আমরা বেঁচে থাকা কিছু 2-4-5% যারা সমালোচক, সেই সমালোচকরাও কোনো সমালোচনা করতে পারবেন না, এই রকম সুযোগ এই সরকার দেবেন। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গ বলেছে, ভয় আউট, ব্যবসা ইন। ব্যবসাটা আমাদের উপরে রাখুন, আমরা ঠিক পথে চলব। একটা কথা বিএসএফ কে কতটা জমি দিচ্ছে? বিএসএফ কে কতটা জমি দিচ্ছে? একটা বাংলা দেন, তারপরে দুটো হিন্দি দেন। আচ্ছা, বিএসএফ কে কতটা মাননীয় মুখ্যমন্ত্রী, আগের অনারেবল সিএম, অনারেবল সিএম, কতটা জমি দিচ্ছেন? বিএসএফ কে কতটা জমি? বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে। হ্যাঁ, এবং ইতিমধ্যে ল্যান্ড ডিপার্টমেন্ট কাজ এগিয়ে রেখেছে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি, এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে, যেটা কোনো সরকার করতে পারে না। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি। আমার কাছে যেটুকু আমি এলওপি হিসেবে খবর রেখেছিলাম, 90% জমি আপনার ল্যান্ড ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফার করতে পারে। এক্সাক্ট সংখ্যাটা মুখ্যমন্ত্রীকে অনেক কিছু ভেবে বলতে হয়, যেটা বলতে হয় তার অথেন্টিকিটি যেন থাকে, তার যেন পূর্ণ সত্যতা ইত্যাদি থাকে, এটা করেই বলতে হয়। তাই এইভাবে আগের সরকারের মতো আলপটকা প্রশ্ন উত্তরে বর্তমান মুখ্যমন্ত্রী বা তার ক্যাবিনেট যাবে। স্যার একটা কথা, স্যার একটা প্রশ্ন, কেন্দ্রীয় প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, सवाल उठाए थे, आप जब विरोधी में तब उठाए थे, अब सत्ता में आप आ गए, आपका
सिंगल डायरेक्टिव क्या होगा एडमिनिस्ट्रेटिव हेड्स के लिए ताकि रेस्टोर हो पाए राज्य का लॉ एंड ऑर्डर? और बीएसएफ वाला भी अब जो दे रहे हैं वो अगर हिंदी में थोड़ा बता दें। देखिए, हमारी सीमांत सुरक्षा देश की सुरक्षा के साथ जुड़ा हुआ है। ये भारतीय जनता पार्टी का चुनाव में बहुत बड़ा कमिटमेंट था। देश हित में बंगाल का हित में, इसलिए आज पहले कैबिनेट में हम लोग बीएसएफ को लैंड ट्रांसफर करने का डिसीजन ले लिया है। लैंड डिपार्टमेंट जो लैंड उनका पास है, उन्होंने लैंड डिपार्टमेंट ने बहुत सारा एक्सरसाइज भी करके रखा है। वो लैंड ट्रांसफर आज से शुरू होगा और पूरा के पूरा लैंड माननीय गृह मंत्री जी ने जिस तरीके से बताया था, ऑनरेबल प्राइम मिनिस्टर ने जिस तरीके से उनका गाइडेंस हम लोग को मिला, उनका इंस्ट्रक्शन मिला, पहले कैबिनेट ये आने वाला 45 डेज के अंदर पूरा के पूरा जमीन एमएचए को ट्रांसफर करेगा, बीएसएफ फेंसिंग पूरा कर देगा और इलीगल इन्फिल्ट्रेटर्स का जो हमारी प्रॉब्लम चल रहा है ये भी कुछ दिन के अंदर रिजॉल्व हो जाएगा। ये डिसीजन कैबिनेट ने लिया है। ये सरकार जो पीछे सरकार था जिनको जनता ने फुल्ली रिजेक्ट कर दिया, ये बड़ा मैंडेट बीजेपी को दिया। ये सरकार केवल तुष्टीकरण, परिवारवाद, इंस्टीट्यूशनल करप्शन, महिला के ऊपर अत्याचार, गवर्नेंस को खत्म नहीं किया, देश की कॉन्स्टिट्यूशन को भी चैलेंज कर दिया। 16 जून 2025 मिनिस्ट्री ऑफ होम अफेयर्स, ऑफिस ऑफ रजिस्टर्ड जनरल इंडिया नोटिफिकेशन किया था। आज तक 1 साल होने वाला है। ऑनरेबल होम सेक्रेटरी का खत है, इसके ऊपर बहुत सारा ऑफिसर का नोट है जो हमारी गवर्नमेंट का सीक्रेट पेपर्स है। ये लोग सेंसस को रोक के रखा था। ये सेंसस रोक के रखने के लिए इसका एक ही प्लानिंग एक्ट था। खास करके जो हमारी माँ, दीदी, बहन, उनको प्रधानमंत्री जी ने रिजर्वेशन देने के लिए, डिलिमिटेशन करने के लिए जो कोशिश कर रहा है उनको रोकना। ये बहुत हम लोग इसको फैक्ट फाइंडिंग कमेटी भी करूंगा, इसलिए कौन इसके साथ जिम्मेदार है वो तो आने वाला। लेकिन आज एडमिनिस्ट्रेटिव ऑर्डर कर दिया हम लोग, आज से ही सेंसस का काम शुरू हो जाएगा। 11 महीने के बाद ये इम्प्लीमेंट हो रहा है, इसलिए आपको सामने मैं इसका खुलासा आयुष्मान भारत योजना के आज से लागू हो रहे हैं। ऑनरेबल प्राइम मिनिस्टर साहब का कमिटमेंट था, बीजेपी का मैनिफेस्टो में था। आयुष्मान भारत कैबिनेट ने मंजूरी दे दिया है। बाकी हेल्थ डिपार्टमेंट, सेंट्रल गवर्नमेंट का हेल्थ डिपार्टमेंट के साथ एग्रीमेंट और दूसरे की जो प्रक्रिया करना चाहिए वो प्रक्रिया आज से शुरू हो जाएगा। কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোন সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোন সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব। আমরা সমস্ত
পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোন মৃত ব্যক্তি তিনি কোন সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত না। কোন অভারতীয় তিনি ভারতের কোন প্রদেশ বা জাতীয় সরকারের কোন বেনিফিট তার পাওয়া উচিত নয়। অর্থাৎ আমার প্রশ্নে, আপনার প্রশ্নে